সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে A to Z। আমরা পড়ব প্রস্তাবনা সংশোধনযোগ্য কিনা। এছাড়াও এই ভিডিওতে আমি আলোচনা করব প্রস্তাবনার গুরুত্ব সম্পর্কে। কম্পারেটিভ এক্সাম, পলিটিক্যাল সায়েন্স, BA এমন যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটি কিন্তু উপযোগী হতে চলেছে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রিয়েম্বুলাস নামক ল্যাটিন শব্দ দ্বারা প্রিয়েম্বেল শব্দটি এসেছে। এর অর্থ হলো টু গো বিফোর, অর্থাৎ শুরুর পূর্বে। আমরা শুরুর পূর্বে কি দেখতে পাই? শুরুর পূর্বে দেখতে পাই ভূমিকা। তেমনি ভারতীয় সংবিধানের শুরুর পূর্বে রয়েছে প্রস্তাবনা। এই প্রস্তাবনা আমাদের বলে দেয় ভারতের সংবিধানের উদ্দেশ্য, নীতি, আদর্শ ইত্যাদি সম্পর্কে। এই প্রস্তাবনার পূর্ব নাম ছিল অবজেক্টিভ রিসলিউশন। 1946 সালে 13ই ডিসেম্বর এটি জওহরলাল নেহরু গণপরিষদে নিয়ে আসেন। পরে এটিকে কোনোরূপ পরিবর্তন না করে 1947 সালে 22শে জানুয়ারি অ্যাডপ্ট করা হয়। মাত্র একবার এখনো পর্যন্ত প্রস্তাবনা অ্যামেন্ডমেন্ট হয়েছে। 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টে প্রস্তাবনায় 3টি নতুন শব্দ অ্যাড করা হয় বা যোগ করা হয়। এই 3টি শব্দ হলো সোশ্যালিস্ট, সিকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা এবং ভ্রাতৃত্ববোধ। চলো আমরা জেনে নেই এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় থাকা গুরুত্বপূর্ণ শব্দগুলির ব্যাখ্যা সম্পর্কে। এর মধ্যে প্রথমে রয়েছে আমরা ভারতের জনগণ। আমরা ভারতের জনগণ এই শব্দের অর্থ হলো ভারতের জনগণই সংবিধানের রচয়িতা এবং চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ যখন গণপরিষদের সংবিধান রচনা হয় তখন গণপরিষদের সদস্যরা ইংল্যান্ডের রাজা বা রানী বা এরূপ কোনো ধরনের কর্তৃপক্ষের নির্দেশ মেনে কাজ করেনি। এই সংবিধান রচনা হয়েছে ভারতীয় জনগণের দ্বারা। তাই এই সংবিধান মান্য করা ভারতীয় নাগরিকদের নৈতিক কর্তব্য। পরের গুরুত্বপূর্ণ শব্দ হলো সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চূড়ান্ত ও অপ্রতিহত ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ চূড়ান্ত। এই সার্বভৌমিকতার দুটি দিক বা ভাগ রয়েছে। একটি হলো অভ্যন্তরীণ সার্বভৌমিকতা এবং অন্যটি হলো বাহ্যিক সার্বভৌমিকতা। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে কোনো রাষ্ট্রের নিজ সীমানার মধ্যে চূড়ান্ত ও অবাধ ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ রাষ্ট্রের সীমানার অন্তর্গত কোনো ব্যক্তি বা সংস্থা রাষ্ট্রীয় আইন অমান্য করতে পারবে না। বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে কোনো দেশের সুরক্ষাকে বোঝায়, অর্থাৎ বাইরের দেশ এসে ভারতের কোনো পলিসি নিয়ন্ত্রণ করবে না বা বিদেশি রাষ্ট্রের নির্দেশে ভারত পরিচালিত হবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত স্বাধীন থাকবে। তাহলে বাহ্যিক সার্বভৌমিকতা হলো বহিঃশক্তি নিয়ন্ত্রণবিহীনতা। এবার দেখে নেই সমাজতান্ত্রিক শব্দটির ব্যাখ্যা। সমাজতান্ত্রিক শব্দটি মূল সংবিধানের প্রস্তাবনায় ছিল না। এটি এসেছে 1976 সালের 42তম সংবিধান সংশোধন দ্বারা। সাধারণ অর্থে সমাজতন্ত্র বলতে বোঝায় সমাজের উৎপাদন উপকরণগুলির ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা। কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই অর্থে সমাজতন্ত্র শব্দটিকে ব্যবহার করা হয়নি। ভারতবর্ষে ব্যক্তিগত সম্পত্তির অধিকার কিন্তু সংবিধান দ্বারা সুরক্ষিত। তাহলে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র বলতে দারিদ্রতা নিবারণের জন্য বিবিধ কর্মসূচি ও জনকল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ গ্রহণ ও তার বাস্তবায়িত করার কথা বলা হয়। ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষ শব্দটিও কিন্তু প্রথমে প্রস্তাবনায় ছিল না। এটিও 1976 সালের 42তম সংবিধান সংশোধন দ্বারা এসেছে। বলে রাখি, ভারতের এবং ইউরোপের ধর্মনিরপেক্ষতা ভিন্ন ভিন্ন। ইউরোপে বা পশ্চিমে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো ধর্ম আসবে না, ধর্ম ধর্মের মতো চলবে, রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে। কিন্তু ভারতবর্ষে রাষ্ট্র ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় কোনো কুপ্রথা রোধের প্রয়োজনে ধর্মে হস্তক্ষেপ করতে পারে। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হলো রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য বা পৃষ্ঠপোষকতা করবে না এবং এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। কিন্তু কোনো ধর্মের কোনো কিছু যদি সমাজে ক্ষতি করে তাহলে তার রোধে রাষ্ট্র ভূমিকা পালন করবে। তোমরা মনে রেখো, ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নং ধারায় কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, যা একটি মৌলিক অধিকার। এবার দেখে নেই গণতান্ত্রিক শব্দটির ব্যাখ্যা। গণতন্ত্র বলতে কি বোঝায় তা নিয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রায় 2000-এর ওপরে ওই ভিডিওটিতে এখন কিন্তু ভিউ রয়েছে, তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখানে আমি ছোট করে বলছি গণতন্ত্র কি। গণতন্ত্র বলতে বোঝায় 1. গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডিরেক্টলি। 2. পিপুল ক্যান পার্টিসিপেট ইন দ্য গভর্নমেন্টস অ্যাক্টিভিটি। অর্থাৎ গণতন্ত্র সেই শাসন ব্যবস্থা যেখানে সরকার গঠন এবং পরিচালনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকবে
এবং যেখানে সরকার তার কাজের জন্য জনগণের নিকট বা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। পরের শব্দটি হলো সাধারণতন্ত্র বা রিপাবলিক। রিপাবলিক বলতে কি বোঝায়? এক, হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। দুই, মোনার্কি সিস্টেম ইজ অ্যাবসেন্ট। অর্থাৎ সাধারণতন্ত্র বলতে এমন একটি রাষ্ট্রকে বোঝায় যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা অর্জন করে না এবং যেখানে শাসন ক্ষমতা জনসাধারণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকে। যেমন ভারতের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি জনসাধারণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়। ইংল্যান্ডের রাজা বা রানীর মতো বংশানুক্রমিক নয়। তাই ভারতে রয়েছে সাধারণতন্ত্র। পরের শব্দটি হলো ন্যায় বিচার। প্রস্তাবনায় প্রতিটি নাগরিকদের জন্য সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা এই জন্য কিন্তু ভারত সরকারকে নানাবিধ পদক্ষেপ নিতেও দেখি। স্বাধীনতা। প্রস্তাবনায় সকল নাগরিকদের চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাম্য। প্রস্তাবনায় মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং সংবিধানের 14 থেকে 18 নং ধারাগুলোর মাধ্যমে সাম্যকে সুনিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়। ভ্রাতৃত্ববোধ। ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য সকল নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির কথা বলা হয়েছে। চলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি আরেকটু তোমাদের ক্লিয়ার করে দেই। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার সোর্স হলো উই আর দ্য পিপুল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ। নেচার বা প্রকৃতি হলো সভারেন্টি, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। অবজেক্টিভ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি। আশা করি প্রস্তাবনাটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জেনে নেব প্রস্তাবনার সংশোধন সংক্রান্ত কেস বা মামলা সম্পর্কে। এখানে আমরা দুটি কেসের ব্যাপারে পড়বো, তাহলেই হয়ে যাবে। চলো দেখে নিই দুটি কেস কি কি বা দুটি মামলা কি কি। এক নম্বর হলো বেরুবারি কেস। 1960 সালে এই কেস হয়। বেরুবারি কেস কত সালে হয় তা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। নেট, সেট বা অনেক কম্পারেটিভ এক্সামে বারবার এই কোশ্চেনটি কিন্তু দেখা যায়। মনে রাখবে 1960 সালে বেরুবারি কেস হয়। প্রস্তাবনা সংশোধনের প্রেক্ষিতে এই কেসের সারমর্ম তুলে ধরছি আমি এখন। এই কেসে বলা হয় 368 নং ধারা সংবিধানের যে কোনো অংশকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে, কিন্তু এই কেসে বলা হয় প্রস্তাবনা যেহেতু সংবিধানের পার্ট নয় তাই প্রস্তাবনা কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যাবে না। পরের কেসটি হলো কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা 1973। এখানে বলা হয় সংবিধানের অন্যান্য অংশের মতো প্রস্তাবনা সংবিধানের পার্ট, তাই প্রস্তাবনা সংশোধন করা যায়। তবে এখানে এও বলা হয় প্রস্তাবনার বেসিক ফিচার্স ঠিক রেখে প্রস্তাবনাকে সংশোধন করতে হবে, না হলে প্রস্তাবনা সংশোধন করা যাবে না। অর্থাৎ এমনভাবে প্রস্তাবনাকে সংশোধন করতে হবে যাতে প্রস্তাবনার মূল বৈশিষ্ট্যগুলি বাদ না পড়ে যায়। তাই তো দেখা যায় 1976 সালের 42তম সংবিধান সংশোধনে যে প্রস্তাবনার পরিবর্তন আসে তা প্রস্তাবনার বেসিক বৈশিষ্ট্যগুলোকে বা বেসিক ফিচার্সকে আঘাত না করে তাকে বরং আরো শক্তিশালী করেছিল। তাহলে আমরা বলতে পারি এখন কিন্তু প্রস্তাবনা সংশোধনযোগ্য। প্রস্তাবনা যেহেতু ভারতীয় সংবিধানেরই একটি অংশ তাই একে 368 নং ধারা অনুযায়ী সংশোধন করা যাবে, কিন্তু বেসিক ফিচার্সের কথা মাথায় রেখে এই প্রস্তাবনাকে সংশোধন করতে হবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে প্রস্তাবনা সংশোধন যোগ্য কিভাবে। একটি বিষয় আমি পরে বলতে ভুলে যাব, এখনই বলে দেই। ভারতের সংবিধানের যে প্রস্তাবনাটি তা কিন্তু এসেছে আমেরিকার সংবিধানের প্রস্তাবনা থেকে। কিন্তু এখানে তোমাদের আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, অনেক কম্পারেটিভ এক্সামে প্রশ্ন দেয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ল্যাঙ্গুয়েজ কোন দেশের প্রস্তাবনার কাছাকাছি। এটির উত্তর হবে ফ্রান্স। তবে অস্ট্রেলিয়ার প্রস্তাবনার ল্যাঙ্গুয়েজও কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনায় কপি করা হয়। তোমরা মনে রেখো পরীক্ষায় যদি যে কোনো দুটি অপশন সত্যি হবে এমন প্রশ্ন হয় তবে অস্ট্রেলিয়া এবং ফ্রান্স এই অপশনটিতে টিক দেবে। যদি কোনো কারণে একটি অপশন সত্য হয় তবে ফ্রান্স অপশনটিতে টিক দেবে। এখন আমরা জেনে নেব ভারতের সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য সম্পর্কে। এক, সংবিধানের কোনো শব্দের বা বাক্যের অর্থ যদি অস্পষ্ট মনে হয় তবে প্রস্তাবনার সাহায্যে ওই শব্দের বা বাক্যের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায় ও সন্দেহ দূর করা যায়। দুই, প্রস্তাবনায় ভারতীয় সংবিধানের লক্ষ্য ও আদর্শ বর্ণিত আছে, এই কারণেই অনেকে প্রস্তাবনাকে ভারতের সংবিধানের প্রাণ বলেছেন। তিন, প্রস্তাবনায় সংবিধানের উৎস তথা আইনগত ও নৈতিক ভিত্তি সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। চার, কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য 1973 মামলায় অধিকাংশ বিচারক বলেছিলেন যে প্রস্তাবনায় বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ সংবিধানের মৌলিক কাঠামোর ইঙ্গিত দান করে। 5, প্রস্তাবনা আমাদের সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। 6, প্রস্তাবনায় ভারতীয় সংবিধান গ্রহণের তারিখ সম্বন্ধে জানা যায়। 7, প্রস্তাবনার নৈতিক গুরুত্ব অপরিসীম।
প্রস্তাবনায় ঘোষিত নীতি ও মহান আদর্শগুলি উপেক্ষা করে বাস্তবে কোনো সরকারের পক্ষে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকা সম্ভবপর নয়। এগুলি হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য। ভিডিওটি শেষ করার পূর্বে আমি প্রস্তাবনা সম্পর্কে কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের কোট দিয়ে শেষ করছি, যা বিভিন্ন কম্পারেটিভ এক্সামে চলে আসে। পণ্ডিত ঠাকুরদাস ভার্গব বলেছেন, প্রস্তাবনা হলো সংবিধানের সবচেয়ে মূল্যবান অংশ। এটি সংবিধানের প্রাণ, সংবিধানের চাবিকাঠি, সংবিধানের কার্যকারিতা পরিমাপের গজকাঠি। কে এম মুন্সি প্রস্তাবনাকে ভারতের সংবিধানের রাশিফল বলেছেন। রাষ্ট্রবিজ্ঞানী আর্নেস্ট বার্কার ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ বলেছেন। বিচারপতি এন এ পালকিওয়ালা প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের পরিচয়পত্র হিসাবে উল্লেখ করেছেন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে, চ্যানেল শেয়ার করে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে পারো, যাতে আমি আরও এমন অনেক ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম।